ওয়েলকাম টু ঢাবিয়ান্স ডেন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মানবিকের প্রশ্ন এবং তার সমাধান। আমরা সবাই জানি মানবিকের টোটাল 100 মার্কস এক্সাম হয়, রাইট? এর মধ্যে এমসিকিউ হয় 60 এবং সিকিউ হয় 40। এই 60-র ভিতরে বাংলা হয় 15 এবং ইংলিশ হয় 15, রাইট? এবং জিকে অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ এই দুটো মিলে হয় 30। তার মানে টোটাল এই 60 হলো আমার এমসিকিউ আর সিকিউ হলো 40, এই টোটাল 100 মার্কস। তো চলো আমরা প্রশ্নের সমাধান করি, রাইট? ওকে, প্রথমে আসো বাংলা প্রশ্নের কথা যদি বলি, তার মানে এখানে কিন্তু বাংলা টেক্সট বুক এবং বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে টোটাল 15টি প্রশ্ন হয়। 7-8টি প্রশ্ন কিন্তু বাংলা টেক্সট বুক থেকে চলে আসে। তাহলে এখান থেকে দেখো প্রথম প্রশ্নটা কি দাঁড়ালো, অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার আসলে কি দাঁড়াচ্ছে, রাইট? তো এটা বোঝার জন্য অনেক ধরনের ধ্বনি বা অনুকার আমরা ওটাকে বলি না দ্বিরুক্তি শব্দ, অব্যয়ের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তি। সেই দ্বিরুক্তির মধ্যে আরেকটা আছে যে অনুকার ধ্বনিটা আসলে কি। ধ্বনি অনেক ধরনের হতে পারে, তার মধ্যে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার বোঝাচ্ছে। এটা সহজে যদি বুঝতে চাই আমরা, তাহলে দাঁড়ায় দেখো অপশনালে কি খক খ, ঘেউ ঘেউ, পিট পিট, ঝমঝম। তো যেটা অনুভূতিজাত কাল্পনিক, এর অর্থ হচ্ছে যেটা তুমি কানে শুনতে পাও না। সহজে মনে রাখবা, যেটা কানে শুনতে পাই না, শুধু ফিল করি বা অনুভব করার মাধ্যমে বা কল্পনা করার মাধ্যমে ইমাজিন করি, সেটাকে আমরা বলছি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। তার মানে অনুভূতিজাত, এটা শর্টকাট টেকনিক হলো যেটা কানে শুনতে পাই না সেটাই অনুভূতি। দেখো খক খক, এটা অবশ্যই কানে শোনা যাচ্ছে। ঘেউ ঘেউ, যে কুকুরের ধ্বনি ঘেউ ঘেউ, রাইট? এটা কানে শোনা যাচ্ছে। বৃষ্টি পড়ার শব্দ ঝমঝম, এটাও কিন্তু কানে শোনা যাচ্ছে। কিন্তু পিট পিট, এই আমাদের চোখ পিট পিট করে, এটা কি কানে শোনা যায়? যায় না। এটা কি কল্পনা, অনুভূতিজাত, কাল্পনিক, রাইট? কল্পনা থেকে আমরা এটা পেয়ে থাকি। তারপর কি ভয়ে গা ছমছম করছে, রোদ্রের তীব্রতা বোঝাতে থেকে আমরা কি বলছি, ঠা ঠা করছে, রাইট? তো এইগুলো কানে শোনা যায় না, শুধু কল্পনা করে আমরা এগুলো বুঝতে পারি। এই জন্য আমরা এগুলোকে বলছি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। তো দ্বিরুক্তি, অব্যয়ের দ্বিরুক্তি, অনুকার, এগুলো অনেক আলোচনা, বিস্তারিত আলোচনা আমরা শর্টকাটে মাত্র একটি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটা কোন রচনার উদ্ধৃতি? এটা আমরা সবাই জানি। এটা কোন রচনা? 52 দিনগুলি না? তৎকালীন সময় এটা প্রাসঙ্গিক ছিল, কিন্তু বর্তমান সময় কিন্তু এই গল্পটা বই থেকে বাদ দেওয়া হয়ে গেছে। অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ, তার মানে এটার উত্তর এ ছিল, রাইট? অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ হলো কি আসলে? অধ্যাপক, এটাকে আমরা কি বলছি? অধ্যাপক, ও দিয়া না, অধ্যাপক। তার মানে আমার ঠোঁট যখন গোলাকার হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি সংবৃত উচ্চারণ, আর ঠোঁট যখন আমাদের প্রসারিত হয়ে যায় সেটাকে আমরা বলছি বিবৃত উচ্চারণ। তার মানে অধ্যাপক লিখতে আমরা বলি অধ্যাপক, অধ্যাপক, তার মানে আমাদের ঠোঁটটা গোলাকার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা অধ্যাপককে বলছি, অর্থাৎ অধ্যাপকের যে অটা রয়েছে সেই অ এর উচ্চারণটা মূলত সংবৃত, কারণ আমাদের ঠোঁটটা কি গোলাকার হয়ে যাচ্ছে। যখন আমরা বলছি অধ্যাপক তখন ঠোঁটটা কি গোলাকার হয়ে যাচ্ছে, রাইট? তো যখন ঠোঁটটা প্রসার হয়ে যাবে তখন সেটা আবার বিবৃত উচ্চারণ হয়ে যাবে। তার মানে অটা কিন্তু এখানে সংবৃত উচ্চারণ। ট্রিলজি এটা একটি পারিভাষিক শব্দ। এটা আসলে মুখস্থ বিদ্যা থেকে অর্থাৎ বিরোচন অংশ থেকে চলে আসছে। তো ট্রিলজি শব্দের অর্থাৎ ত্রয়ী বোঝায়। কোনো লেখার যখন 3টি সিরিজ অথবা 3টি পার্ট থাকে তখন তাকে বলা হয় ত্রয়ী। ওকে, তারপরে দেখো গ্যারেজ কোন ভাষা থেকে এসে আগত? দেখো এখানে পর্তুগিজ আছে, স্প্যানিশ আছে, ফার্সি আছে, ফরাসি আছে, রাইট? সো দেখো, পর্তুগিজ, স্প্যানিশ, ফার্সি এগুলো আসলে তোমাকে সুন্দর একটি গল্প আমরা দিয়ে দেবো। সেই গল্প পড়ে তুমি শর্টকাটে কিন্তু মুখস্থ রাখতে পারবা। পর্তুগিজ কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা মাত্র একটি ছোট ঘটনা বা ছোট একটি গল্পের মাধ্যমে মনে রাখতে পারি। স্প্যানিশও আমরা কি ছোট একটি গল্পের মাধ্যমে মনে রাখতে পারবো, ফার্সি মনে রাখতে পারবো। তো গ্যারেজটা হচ্ছে ফরাসি। গ্যারেজটা কি শব্দ? ফরাসি থেকে আগত। যাই হোক, ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় কার রচনা থেকে নেওয়া হচ্ছে? এটা আমরা জানি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
যে আমাদের একটি প্রবন্ধ রয়েছে সেখান থেকে আমরা এটা কি অর্থাৎ এই যে দেখো সরাসরি লাইন তুলে দিয়েছে একদম বইয়ের টেক্সট বুক থেকে। তার মানে গদ্য এবং পদ্য যদি তুমি ভালো মতো পড়ো তাহলে কিন্তু তুমি টেক্সট বুকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু শর্টকাটেই তোমরা অ্যান্সার করতে পারবে। রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছিল? আমরা জানি আখতারুজ্জামান ইলিয়াসের যে রেইনকোট গল্পটি রয়েছিল সেই রেইনকোট গল্পে শহীদ মিনারকে মূলত পাকিস্তানের শরীরের কাঁটা বলে তিনি অভিহিত করেছিলেন। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ, দেখো এই বাক্যের মধ্যে কতটুকু এটা কাকে মডিফাই করছে, জানাটাকে মডিফাই করছে, যে আমি কি যে জানি এটা কতটুকু জানি, তার মানে জানা ভার্ব না, ভার্বকে যখন মডিফাই করে সেটাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ। ভার্ব অর্থ ক্রিয়া, তো ক্রিয়াকে যখন মডিফাই করে সেটাকে ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়াকে বিশেষায়িত করা হয়েছে। যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই, বাক্যটি কোন কালের? নিত্যবৃত্ত অতীত আছে, সাধারণ বর্তমান আছে, পুরাগঠিত বর্তমান আছে, পুরাগঠিত ভবিষ্যৎ রয়েছে, রাইট। নিত্যবৃত্ত অতীত হলো যেটা আসলে অতীতের কোনো নিয়মিত অভ্যাস, যেটা আমি অতীতে নিয়মিত করতাম। সাধারণ বর্তমান কি বর্তমানের কোনো অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পুরাগঠিত বর্তমান হলো প্রেজেন্ট পারফেক্ট, পুরাগঠিত ভবিষ্যৎ হচ্ছে ফিউচার পারফেক্ট। তো যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই, বোঝাই যাচ্ছে গল্পটি অর্থাৎ এই লাইনটি কি বর্তমান কালের, তার মানে কি সাধারণ বর্তমান হবে, রাইট। নেকলেস গল্পে উল্লেখিত স্যাটিন কি? আচ্ছা আমরা একটু দেখো নেকলেস গল্পে উল্লেখিত স্যাটিন একটু সরাসরি বই থেকে চলে আসছে আমাদের গদ্য থেকে। তো সেখানে আমরা জানি রেশমি বস্ত্রকে, রেশমি বস্ত্র, রাইট, রেশমি বস্ত্রকে মূলত কি বলা হয়েছিল? স্যাটিন। ওকে, কোনটি শুদ্ধ নয়? মরিচিকা, নূপুর, উষা, ক্যালেন্ডার। দেখো ক্যালেন্ডার ঠিক আছে, উষা ঠিক আছে, নূপুর ঠিক আছে, কিন্তু মরিচিকা ঠিক নয়। মরিচিকার বানান হলো মরিচিকা, হ্যাঁ, প্রথম রয়ে দীর্ঘিকার, তারপরে হলো চয় রস্যইকার, তার মানে দীর্ঘ ইকার পরে হলো রস্যইকার, মরিচিকা, কিন্তু এটাকে দুইটাই কি রস্যইকার দেওয়া আছে। বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে, বিপ্রকর্ষ বলতে কি বোঝায়? বিপ্রকর্ষ বলতে হয় মধ্য স্বরাগম, মানে স্বরের আগমন। শব্দের মাঝখানে যখন একটি স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলি আমরা মধ্য স্বরগম। সেই মধ্য স্বরগমের অপর নাম হচ্ছে কিন্তু বিপ্রকর্ষ। তো মধ্য স্বরগম দেখো সত্য সত্য, এখানে কিন্তু মধ্য স্বরগম হয়নি, এটা একটি অপিনিহিতির উদাহরণ, অর্থাৎ পরবর্তী রস্যইকার বা ইকার আগে উচ্চারিত হলে তখন সেটাকে বলা হয় অপিনিহিতি। তো অপিনিহিতি দেখো এই যে জ ফলার ভিতরে যে উজ্জ ইকার ছিল সেটাকে ইটা আগে চলে আসছে, এটা হলো অপিনিহিতের উদাহরণ। বেঞ্চ থেকে বেঞ্চি, তার মানে দেখো বেঞ্চ তারপরে এই ইটাই মূলত এই যে কার হিসাবে আসছে, রাইট। তার মানে এটা কিন্তু শেষে, এটা মাঝে আসে নাই। বিলাতি, বিলিতি, তার মানে এখানে স্বরধ্বনির পরিবর্তন হয়েছে, স্বরধ্বনির যে আকার ছিল সেটা ইকার হয়ে গেছে, কিন্তু নতুন কোনো স্বরধ্বনির কিন্তু আগমন ঘটে নাই। তারপরে দেখো তুর্ক, তুর্ক থেকে তুরক, দেখো এই রেফের সাথে কিন্তু কোনো স্বরধ্বনি ছিল না, কিন্তু যখন তুরক বলছি এখানে কিন্তু একটা অস্বরধ্বনি চলে আসছে। তার মানে বিপ্রকর্ষ মানে কি মধ্য স্বরগম, অর্থাৎ শব্দের মাঝে স্বরধ্বনির আগমন ঘটবে। তার মানে তুর্ক থেকে তুরুক, এখানে কিন্তু রয়ে যখন অকার আসলো একটি স্বরধ্বনির আগমন ঘটলো, এটাকেই আমরা বলছি বিপ্রকর্ষ। তার মানে আনসার হচ্ছে ডি। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? দেখো খাঁটি বাংলা উপসর্গ টোটাল কয়টি? 21টি, তৎসম কয়টি? 20টি। তো খাঁটি বাংলা উপসর্গ একটি গল্প বা একটি ছন্দ বা ছড়া দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি। তো যেভাবে আমরা তৎসম উপসর্গ মনে রাখতে পারি সেভাবে খাঁটি বাংলা উপসর্গ মনে রাখতে পারি, যেমন অ, অনা, অজগা, আ, আব, আনোয়ার, কু, নি, পাতি, বি, ইতি, উনুসা, কলসা, ভররাম, সুহা। তারপরে পরপরা, পরিনির, অতি, অধি, অপি, অবি, অপসম, দুরু, আ, পতি, উদ, হ্যাঁ, এরকমভাবে আমরা কিন্তু। তারপরে ইংরেজি কিছু আছে তোমার ইংরেজি উপসর্গ, যেমন ফুল, হাফ, তারপরে হেড, তারপরে সাপ, না এরকম। আচ্ছা, তারপরে তোমার ফার্সি উপসর্গ আছে, কম কার, নিম্ন, খুশবোদার, ফি, বদ, বেবার, এরকম কিছু ছন্দ দিয়ে কিন্তু আমরা এই উপসর্গ অথবা অন্যান্য অনেক বিষয়ে থাকে যেগুলো আমরা খুব শর্টকাটে টেকনিক কিন্তু মনে রাখতে পারি। তো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তারপরে দেখো তাহলে আমরা দেখি অ, অনা, অজগা এগুলো কি হয়? বাংলা উপসর্গ। তার মানে দেখো অজানা, এই যে অ চলে আসছে, তার মানে এটাই হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে, রাইট। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটা? এটা 2025 সালের কোশ্চেনও এসেছিল। আবিধানিক ক্রমে দেখো ব্যঞ্জনবর্ণ, 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 তার মানে স্বরবর্ণ আছে একটাই। তো আমরা জানি অভিধানে স্বরবর্ণ দিয়েই কিন্তু শব্দগুলো শুরু হয় আগে, রাইট। ক্রমে কি হয়? স্বরবর্ণ আগে হয়, তার মানে অ্যান্সার কিন্তু এ। এটা কিন্তু চোখ বুঝে অ্যান্সার করা যাচ্ছে। যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে কি হবে? এটা এক কথায় প্রকাশ থেকে আসছে। তোমাকে আমরা মাত্র 200 থেকে 300 এক কথায় প্রকাশের একটা পিডিএফ দেবো, সেটা মুখস্থ করলে ইনশাল্লাহ এগুলো কমন পেয়ে যাবা। দেখো যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে এটাকে আমরা বলছি অকিঞ্চন, অকিঞ্চন, তার মানে অকিঞ্চন আমাদের অ্যান্সার, রাইট।
আচ্ছা, ইংরেজির কি তো ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। আচ্ছা, তারপরে ড্যাশে আসলে কোন সেন্টেন্সটি এখান থেকে আমরা নিব। তার মানে দেখো আই চুজ, এটা কিন্তু তোমার এই যে চুজ, এটা কিন্তু পাস্টে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানেও কি পাস্ট হবে, দুই পাশেই কি পাস্ট হবে। দেখো এখানে আচ্ছা ওয়াজ, তার মানে সবগুলোই কি পাস্টে দেওয়া আছে, তার মানে আমাদের এই নিয়মটা কাজে লাগবে না। এখন আমরা দেখবো আসলে এটা আসলে কোন সেন্টেন্সে যায়। দেখো ফর মাই সেলফ আই চুজ, আমার নিজের জন্য আমি কি সবচেয়ে সস্তা যে ডিশটা রয়েছে মেনুর ভিতরে সেটাই আমি কি করছি নিজের জন্য বাছাই করেছি বা চুজ করেছি। তার মানে দেখা যাচ্ছে এখানে দুইটি বাক্য কিন্তু সংযুক্ত রয়েছে, তার মানে আমরা এন্ড দ্বারা কিন্তু দুটি বাক্য, অর্থাৎ এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড, কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স কীভাবে আমরা বুঝবো, কীভাবে আমরা আইডেন্টিফাই করব, এগুলো বুঝতে চাইলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের সবগুলো ক্লাস আমার করতে হবে। আমরা সেখানে সব সংক্ষেপে আমরা খুব সুন্দরভাবে কিন্তু বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, এখানে যেহেতু একটি বাক্য বলা হয়ে গেল যে আমার মেনু থেকে সবচেয়ে সস্তা বা সবচেয়ে চিপের যেটা রয়েছে সেটাই আমি আমার জন্য বাছাই করেছি বা পছন্দ করেছি। তারপরে বলছে যে মাটন চপ, সেটা আসলে কি ছিল, আমি যেই চিপেস্ট বা সস্তা যেটা আসলে আমার নিজের জন্য বাছাই করেছি সেটা আসলে কি ছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ, দেখো অ্যান্ড এবং দ্যাট ওয়াজ এ মাটন, যেটা কি ছিল, দেখো এই যে চিপেস্ট অন দ্য মেনু, এই যে আই চিপেস্ট, এই যে ডিশ, এই যে চিপেস্ট ডিশ কি আসলে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা কি করা হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে। রিলেটিভ প্রোনাউন দ্য চিপেস্টের জন্য কি হয়েছে, রিলেটিভ প্রোনাউন দ্যাট রয়েছে, রাইট। তার মানে দ্যাট লাগবে আমাদের। ওয়াজ এ মাটন চপ, যেটা কি ছিল একটি, ওয়াজ কেন হয়েছে, অবশ্যই বলছি এটা পাস্ট, এই জন্য পাস্ট। আর অ্যান্ড হলো কি আমার কম্পাউন্ড সেন্টেন্সের জন্য অ্যান্ড, এবং রিলেটিভ প্রোনাউন বোঝানোর জন্য বা এটাকে বোঝানোর জন্য আমরা কি একটা দ্যাট নিয়ে আসছি, যাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। ওকে, তারপরে আসো হাউ মেনি টাইমস ইউ বিন অ্যাব্রোড। দেখো এখানে বলা হয়েছে যে আসলে এখানে একটা ড্যাশ ছিল বড়, আসলে এরকম একটা ড্যাশ, হ্যাঁ, হাউ মেনি টাইম ড্যাশ ইউ বিন অ্যাব্রোড, এখানে হ্যাভ হবে নাকি নিড হবে, হ্যাড হবে নাকি ওয়ার হবে। এই ধরনের বাক্যে আমরা সব সময় জানি হ্যাভ হয়। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কক্সবাজার কখনো গিয়েছো, যদি কখনো হয় তাহলে এবার হবে, আর যদি শুধু গিয়েছো বলে তাহলে এবারটা বাদ যাবে। তো এখানে এরকমই একটি বাক্য যে হাউ মেনি টাইমস, তুমি কতবার, অ্যাব্রোড মানে বিদেশে, তুমি কতবার বিদেশে গিয়েছো। তো এই ধরনের বাক্যে আমাদের স্ট্রাকচার হলো হ্যাভ দিয়ে শুরু হয়, তারপরে সাবজেক্ট, তারপরে বিন হয়, রাইট। তাহলে হ্যাভ ইউ বিন হবে। হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড, তার মানে ফাস্ট ফুড থেকে হাউ ডাজ জাঙ্ক ফুড, দেখো ডাস আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা কি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং ডাস থাকার কারণে বোঝাই যাচ্ছে পরবর্তী যে এটা সাবজেক্ট রয়েছে সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে কি ডাস হয়েছে, রাইট। ডু, ডিড, ডাস এগুলো কি প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করে থাকি ডব্লিউএস কোশ্চেনের পরে। যখন আমরা দেখি থার্ড পারসন সিঙ্গুলার তখন হয় ডাস, যখন পাস্ট তখন হয় ডিড, যখন প্লুরাল হয় সাবজেক্ট তখন আমরা দেই ডু। তো যেহেতু জাঙ্ক ফুড সিঙ্গুলার তাই ডাস হয়েছে, তার মানে এখানে যেটা হবে সেটা কি মূল ভার্ব হবে, মূল ভার্ব, রাইট। যেহেতু ডাস হয়ে গেছে তো পরবর্তী এখানে কি হবে, মূল ভার্ব হবে। তার মানে ডিফারেন্ট তো ভার্ব না, ডিফারেন্সও ভার্ব না, ডিফারও ভার্ব না, তার মানে ডিফার হলো ভার্ব। তার মানে হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড, তার মানে অ্যান্সার কি ডিফার। শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিটিটর্স, মানে 400 প্রতিযোগীর মধ্য দিয়ে কি হয়ে গেছে, দেখো সে সিলেক্টেড হয়েছিল। তার মানে দুইয়ের মধ্যে যখন কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয় তখন হয় বিটুইন, আর দুইয়ের অধিক যখন হয় তখন বলা হয় অ্যামং। তার মানে 400 না, তার মানে দুইয়ের অধিক, তার মানে আমরা দেবো অ্যামং। শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স। লাস্ট 5 ইয়ার্স, একটা হলো পয়েন্ট অফ টাইম, একটা হলো পয়েন্ট অফ টাইম, আর একটা হলো পিরিয়ড অফ টাইম। আচ্ছা, অর্থাৎ সিন্স এবং ফর, সিন্স অথবা ফর এগুলো কোথায় ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করা হয় সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এগুলোকে যখন আমরা সিন্স বলছি তখন আমরা বলছি যে একটি পয়েন্ট অফ টাইম, আর যখন ফর বলছি তখন পিরিয়ড অফ টাইম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে পয়েন্ট বলা আছে, পয়েন্ট মানে কি একটি সময়ের শুরু। তারপরে আমি বললাম যে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে পয়েন্ট মানে একটা সময়ের শুরু যদি বোঝায় তাহলে তখন হয় সিন্স। কিন্তু একটি নির্দিষ্ট সময়, একটি পিরিয়ড বোঝায়, সময় একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট সময় সমষ্টি বোঝায়, 2 ঘন্টা যাবত বা 2 দিন যাবত, তখন কিন্তু ফর হয়। তার মানে দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর একটি কি সময়ের সমষ্টি বোঝাচ্ছে, তার মানে এখানে অ্যান্সার হবে ফর।
চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কোনটা? আসলে প্রেট্টিলি না, এলওয়াই থাকলে আমরা সাধারণত জানি অ্যাডভার্ব হয়। কুইকলি, ফাস্টলি, রেয়ারলি, বেয়ারলি, তার মানে এগুলো সব কি অ্যাডভার্বের কাজ, রাইট? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন? অ্যানসিয়েনের অ্যান্টোনিম কি? মানে বিপরীত অ্যান্টোনিম, একটা হলো সিনোনিম আর একটা হলো অ্যান্টোনিম। সিনোনিম মানে সমার্থক, অ্যান্টোনিম মানে বিপরীত। তো অ্যান্টোনিম হচ্ছে অ্যানসিয়েন্ট শব্দের অর্থ হলো প্রাচীন, মানে অনেক আগের, প্রাচীন, পুরাতন না। তাহলে কন্টেম্পোরারি আমরা জানি সমসাময়িক বোঝায়। আর আর্খাইক মানে প্রাচীন অর্থ দেয়, হিস্টোরিক মানে ঐতিহাসিক দেয়, আর অ্যান্টিকুয়াটেড মানে কি পুরাতন অর্থ দেয় না। এইগুলো সবই অর্থ কি পুরাতন বা আগের। তাহলে ঐতিহাসিক মানে আগের বোঝাচ্ছে, বা চাচ্ছে কি অ্যান্টোনিম, বিপরীত শব্দ চাচ্ছে। তো অ্যানসিয়েন্টের বিপরীত হলে কন্টেম্পোরারি হবে, কারণ সমসাময়িক বোঝাচ্ছে, বর্তমানের অবস্থা বোঝাচ্ছে। আর অ্যানসিয়েন্ট মানে কি আগের অবস্থা বোঝাচ্ছে, প্রাচীন অবস্থা বোঝাচ্ছে, রাইট? তারপরে আমরা আসি, হোয়াট ইজ আ সিনোনিম অফ অ্যানিমোসিটি? অ্যানিমোসিটি মানে হলো শত্রুতা, রাইট? তার মানে সিনোনিম শব্দের অর্থ কি? সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সমার্থক। তো সিনোনিম, ওকে, সিনোনিম শব্দের অর্থ হচ্ছে, সিনোনিম শব্দের অর্থ হচ্ছে কি সমর্থক শব্দ। তার মানে অ্যানিমোসিটি শত্রুতা, এটার সমর্থক শব্দ কি হবে দেখো, হারমোনি মানে মিল বা ঐক্যতা বোঝায়, একতা বোঝায়। এনমিটি মানে শত্রুতা বোঝায়। সেরেনিটি মানে কি শান্ত, প্রশান্ত, ধৈর্য। অ্যামিটি মানে বন্ধুত্ব বোঝায়। কিন্তু সিনোনিম যেহেতু চেয়েছে মানে সমর্থক, মানে এইটার অর্থই দিবে এমন কোনো একটা ওয়ার্ড চাচ্ছে। তো অ্যানিমোসিটি শত্রুতা, এনমিটি অর্থ শত্রুতা, তার মানে অ্যান্সার কিন্তু বি। চুজ দ্য কারেক্ট অপশন। হাউ ডাজ দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফ? আচ্ছা, অর্থাৎ কারেক্ট অপশন কোনটা? চারটা বাক্য এখানে দেখা যাচ্ছে, এর মধ্যে কোনটা সঠিক? হ্যাঁ, দেখো এখানে এফেক্ট আছে আর একটা কি ইফেক্ট আছে। এখন আমরা জানি এই যে ডাস, এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এখানে ডাস, রাইট? সো এখন আমাদের পরবর্তী মূল ভার্ব লাগবে। তো এখানে এফেক্ট আছে, ইফেক্ট আছে। তো আমরা জানি ইফেক্ট কিন্তু নাউন, ইফেক্ট কোনো ভার্ব না, তার মানে এটা এমনিতেই বাদ। তারপরে এফেক্ট হবে, এফেক্ট, এফেক্ট, তিনটা এফেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট ভার্ব, এটাও কারেক্ট ভার্ব, এটাও কারেক্ট ভার্ব। এখন আসলে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কোনটা রাইট? দেখো আমরা জানি প্রশ্ন করার জন্য সবসময় কি হয়, আপনার হয় অক্সিলারি দিয়ে আমরা কোশ্চেন করতে পারি, অথবা ডব্লিউএস কোশ্চেন দিয়ে করতে পারি। তো ডব্লিউএস কোশ্চেন যখন আসে, হাউ, হোয়াট, হোয়ার, হোয়েন, এরকম যখন আসবে তখন তারপরে কি হয়, ডু, ডিড, ডাস হয়, রাইট? তো দেখো অথবা ভার্ব হয়। এখন দেখো ডাস, দা, এটা বোঝাই যাচ্ছে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটি, রাইট? সো এখন তাহলে দ্য ফুড, এই ফুড সিঙ্গুলার হওয়ার কারণে, এই যে দ্য ফুড, এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে কিন্তু পূর্বে ডাস হয়েছে, তার পরবর্তীতে কি হবে, মূল ভার্ব হবে। তাহলে হাউ ডাজ দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফ স্টাইল, তার মানে এটাই কিন্তু কারেক্ট। এখন এগুলো কেন হবে না? দেখো হাউ বলছে হাউ দ্য ফুড, তার মানে ডাস এখানে হয়নি, রাইট? অ্যাফেক্ট ঠিক আছে, কিন্তু এখানে একটি ডু ডিড ডাস নিয়ে আসতে হতো, কিন্তু সেটা কিন্তু নিয়ে আসে না। হাউ ওয়াজ দ্য ফুড অ্যাফেক্ট, হাউ ওয়াজ দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, আসলে এটাও হয় না, কারণ এটা দেখো দ্য ফুড, এটা কিন্তু অতীতের ঘটনা বোঝাচ্ছে, রাইট? কিন্তু আমরা এটা থেকে এটা কিন্তু প্রেজেন্টের ঘটনা, তাই এই কারণে এটা হচ্ছে না। আর এটা তো এমনিই হবে না, কারণ ইফেক্ট কি একটা নাউন। তারপর দেখো মিসস্পেলড ওয়ার্ড, কোনটা আসলে সঠিক বানান নয়। রিসিভ, রিসিভড, রিসেস, রিসেন্ট, তার মানে রিসিভ বানান ঠিক আছে, সিইআই ঠিক আছে। রিসিভ দেখো এটা কিন্তু ঠিক নেই, রাইট? রিসিভড, এটা হলো সিইআই হতো, সিইটা আগে পরে, তোরা আইটা আগে দিয়েছে, ইটা পরে দিয়েছে, মূলত কি হবে, ইটা আগে আইটা পরে, তাহলে রিসিভড, রিসিভড হবে তারপর, রাইট? রেসেস আছে, রিসেন, হ্যাঁ এগুলো সব ঠিক রয়েছে। তারা মিসস্পেলড মানে কি, যেটা আসলে সঠিক বানান নয়, ভুল বানান কোনটি, তার মানে এটা কিন্তু ভুল বানান, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট? আচ্ছা, নিচের কোনটি ইন্টারজেকশন আছে, রাইট? ঠিক আছে, নিচের কোনটি ইন্টারজেকশন রয়েছে আমরা একটু দেখি। ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই। আচ্ছা, এই যে গুড বাই, তার মানে এখানে একটা ইন্টারজেকশন হবে, রাইট? যেটা এখানে দেওয়া নেই, অর্থাৎ ইন্টারজেকশন মানে কি আনন্দ, বেদনা, দুঃখ, বিদায়, আগমন, এই ধরনের সেন্টেন্সে কি হয়, ইন্টারজেকশন হয়। তার মানে দেখো গুড বাইয়ের পরে একটা ইন্টারজেকশন হওয়ার কথা ছিল, অথবা ওয়েল, ওয়েলের পরে আমরা এখানে ইন্টারজেকশন দিতে পারতাম, বাট এটা খুব একটা দরকার নেই, এখানে দিলেই হয়ে গেল। তারপরে আচ্ছা, তারপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা,
এখানে চারটি সেন্টেন্সের মধ্যে আসলে কোনটি কারেক্ট, রাইট? আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? দেখো কোনটা কারেক্ট। আই বট 2 পেয়ার হবে না, যেহেতু একটা 2 আছে তার মানে এখানে একটা এস হবে, 2 পেয়ার্স অফ ট্রাউজার্স হবে, এটা কিন্তু হয়নি। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস, দেখো অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, রাইট? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্যাটস ওয়াই এটা আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কি হয় না, এস যুক্ত হয় না, তার মানে এটা প্লুরাল করার সুযোগ নেই, তার মানে এটা হচ্ছে না। আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, একটি ঘোড়া সম্পর্কে আমি একটি কবিতা, না তাহলে এ পোয়েম হওয়ার কথা ছিল কিন্তু পোয়েট্রি দিয়ে ফেলছে, রাইট? পোয়েম, তার মানে এটা হচ্ছে না। হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ার্স মোট, যেহেতু তিনটে হয়নি তার মানে এটাই কিন্তু সঠিক অ্যান্সার। এটা কেন সঠিক অ্যান্সার? কারণ এখানে কোনো ভুল নেই, এখানে এরর না থাকার কারণে এটাই কিন্তু রাইট। হ্যামলেট, হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের একটা সাহিত্যকর্ম, সেটাই বোঝাচ্ছে, একটি বিখ্যাত ফেমাস ওয়ার্কস। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সাইকেলিং ইজ এ গুড এক্সারসাইজ, সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ হয় না, রাইট? এটা কি? এটা মূলত জিরান দিয়ে করা হয়েছে, জিরান। সাইকেলিং ইজ আ গুড এক্সারসাইজ, না এটাই কিন্তু কারেক্ট। আর এগুলো তো হয় না, টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ হয় না, রাইট? ওকে, তারপরে দেখো সর্বশেষ প্রশ্ন কি না, একটি আছে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন এ টেরিবল বিউটি ইজ বর্ন। দেখো টেরিবল বিউটি ইজ আ বর্ন, এই যে এটা মূলত আসলে ফিগার অফ স্পিচ আছে, পার্সোনিফিকেশন, সিমিলি, মেটাফর, অক্সিমোরন, এরকম ফিগার অফ স্পিচ আছে যেগুলো তোমাকে একটি ক্লাসে সবগুলো ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে। দেখো অক্সিমোরন, আইরনি, মেটাফর, পার্সোনিফিকেশন, এই চারটির মধ্যে আসলে এ টেরিবল বিউটি আসলে কোন ধরনের ফিগার অফ স্পিচ? দেখো আমরা জানি টেরিবল মানে কি, ভয়ানক, বিভৎস, আর বিউটি মানে সুন্দর, তার মানে পাশাপাশি দুইটা কি পরস্পর বিপরীত, না একটি একটির বিপরীত। তো এরকম বিপরীত শব্দ যখন আসে তখন তাকে বলা হয় অক্সিমোরন, অক্সিমোরন, না? তাহলে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ হচ্ছে এখানে কি অক্সিমোরন। ওকে, এ টেরিবল বিউটি, পরস্পর বিপরীত শব্দ যখন বসে পাশাপাশি তখন সেটাকে অক্সিমোরন বলা হয়। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে, ইজ এ গ্রেট প্লে, মানে অনেক বড় একটা নাটকের কথা বলছে শেক্সপিয়ার, রাইট? সো এখন এখানে আসলে যেটা বুঝতে হবে যে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স, না আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, টাইপ অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের ধরন, এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটিভ, এই ধরনের সেন্টেন্স। তো আছে কি ইম্পারেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ডেক্লারেটিভ আছে, এক্সক্লামেটিভ। এক্সক্লামেটিভ হবে না, এক্সক্লামেটিভ হয় কখন? যখন এক্সক্লামেশন থাকে, রাইট? শেষে একটা এক্সক্লামেশন সাইন থাকে। তো এক্সক্লামেটিভ হবে না, ইন্টারোগেটিভ হবে না, ইন্টারোগেটিভ কি হয়? শেষে একটা ইন্টারোগেশন সাইন হয়, প্রশ্নবোধক একটা চিহ্ন হয়, সেটা হচ্ছে না। ইম্পারেটিভ তো মূল ভার্ব দিয়ে শুরু হবে, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় ইম্পারেটিভে, সেটা কি হয়? মূল ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু এখানে কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়নি, তার মানে ডেক্লারেটিভ। এখন ডেক্লারেটিভ অনেকে বোঝো না, তোমরা যেটাকে অ্যাসার্টিভ হিসেবে জানো সেটাই কিন্তু ডেক্লারেটিভ সেন্টেন্স। ওকে, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য বলি অ্যাসার্টিভ, সেটাই মূলত ডেক্লারেটিভ। তারপর আসো সাধারণ জ্ঞানে, রাইট? সাধারণ জ্ঞানে খুব একটা সময় নেব না, আমরা তাড়াতাড়ি বলে যাব। নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা নয়? আমরা এখানে এটা মুখস্থ বিদ্যা, এখানে শেক্সপিয়ারের রচনা নয় মূলত ডক্টর ফাস্টাস। ডক্টর ফাস্টাস হচ্ছে মূলত ক্রিস্টোফার মার্লোর একটি রচনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীর বহে মেঘনা, এটা কার? এটা আলমগীর কবির, তার একটি মুভি। হ্যাঁ, ধীর বহে মেঘনা চলচ্চিত্র, তিনি সেই চলচ্চিত্র নির্মাণ করেছেন আলমগীর কবির। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ ছিল নেদারল্যান্ড। হ্যাঁ, নেদারল্যান্ড। আমাদের যে ডেল্টা প্ল্যান 2000 অর্থাৎ 2100, সেটা আছে বাস্তবায়নে আসলে আমাদের বাংলাদেশকে সহায়তা করতেছে নেদারল্যান্ড। সেপ্টেম্বর অন যশোর রোড, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি কবিতা লিখেছিলেন, তিনি হলেন অ্যালেন গিন্সবার্গ। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সিটিজেন অ্যালেন গিন্সবার্গ, তিনি একটি কবিতা লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? বাংলাদেশের পক্ষে, তোমরা জানো বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ বন্ধ করার জন্য অনেক দেশেই কিন্তু বাংলাদেশের বিপক্ষে অবস্থান করেছিল, অর্থাৎ তারা যুদ্ধটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু যুদ্ধ চালিয়ে নেওয়ার পক্ষে ছিল বাংলাদেশের পক্ষে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, অর্থাৎ এখন বর্তমান যেটাকে আমরা বলি রাশিয়া। হ্যাঁ, তখন সে সোভিয়েত ইউনিয়ন ছিল। তো যাই হোক, রাশিয়া তারা বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল, মানে কি যে তারা চাইছিল যে না বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধটা করুক। তারপরে দেখো নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই? একমাত্র বাংলাদেশের বরিশাল এবং ঢাকা বিভাগের সাথে ভারতের কোনো সীমান্তবর্তী জেলা নেই। ঠিক আছে, অর্থাৎ ভারতের সীমান্তের সাথে বাংলাদেশের কোনো জেলা নেই, একই কথা, সেটা হচ্ছে বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ। তার মানে এখানে অ্যান্সার হবে কি বরিশাল বিভাগ।
আচ্ছা, তারপর দেখো ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি কে রচনা করেন মূলত, না এটা লি কুয়ান ইউ, তৎকালীন সময় এটা গুরুত্বপূর্ণ ছিল, লি কুয়ান ইউ। কে বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত, এটা বলেছেন জ্যাক রুসো। বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? এটা হলো এএফপি। এএফপি এটা আসলে সাধারণ জিকে থেকে এসেছে, হ্যাঁ একদম বেসিক জিকে থেকে এসেছে। বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? এএফপি মানে কি হলো? এএফপি, হ্যাঁ, এজেন্সি ফ্রান্স প্রেস। নিচের উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন? নোবেল পুরস্কার পেয়েও যিনি উইথড্র করেছিলেন তিনি হলেন জ্যাঁ-পল সারত্রে, হ্যাঁ এটাও বেসিক জিকে থেকে এসেছে। তারপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল স্থপতিকে, এটা একটা সাম্প্রতিক কোশ্চেন ছিল, রোহানি বাহারিন। কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে? নিউজিল্যান্ড সর্বপ্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে। বাংলাদেশের 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, আচ্ছা জিআই এটা থেকে খুবই গুরুত্বপূর্ণ। জিআই পণ্য বর্তমানে সর্বশেষ হলো 55টি, অর্থাৎ টোটাল এখন 55টি, কিন্তু তৎকালীন সময় 21টি ছিল, তখন ছিল আসলে এই যে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল, ঠিক আছে, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছিল, রাইট। তারপর আসে কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেন? তিনি হলেন রুথি কার্টার। নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? রাজিয়া বানু ছিলেন। এই 4 জনের মধ্যে রাজিয়া বানু ছিলেন। আমরা জানি সংবিধান প্রণয়ন কমিটির টোটাল সদস্য ছিলেন বা সর্বমোট সদস্য ছিলেন 34 জন, একমাত্র মহিলা সদস্য ছিলেন একজন, তিনি ছিলেন রাজিয়া বানু। কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী? এটা বলেছিলেন কে? আমেরিকার যে জাতির আব্বা, না জাতির পিতা আমেরিকার, না তিনি ছিলেন আব্রাহাম লিঙ্কন। সে আব্রাহাম লিঙ্কনই বলেছিলেন যে বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী। নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছেন? তৎকালীন সময় আসলে কমিউনিটি ক্লিনিক যে প্রকল্পটা রয়েছে গভর্নমেন্টের, সেটাকে মূলত জাতিসংঘ স্বীকৃতি দিয়েছিলেন, রাইট। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচের উল্লেখিত কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছিল? বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছিল আমরা জানি আমাদের যে মুক্তিযুদ্ধের যে সম্মাননা রয়েছে, বীরশ্রেষ্ঠ রয়েছে, না বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক, বীর উত্তম, এরকম অনেকগুলো সম্মাননা রয়েছে। তার মধ্যে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল ডব্লিউ.এস. ওরাল্যান্ড। ইসরায়েলের পরিচালিত হামাসে, আচ্ছা ইসরায়েলের যে হামাস আসলে যে সামরিক যে একটি অভিযান পরিচালনা করেন, তার নাম ছিল আসলে অপারেশন আল আকসা ফ্লাড। অ্যামিকাস কিউরি অর্থ কি? অ্যামিকাস কিউরি হচ্ছে যখন আদালত কোনো বিষয় নিয়ে আসলে একটু কনফিউশন তৈরি হয় বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, তখন আদালতকে এই বিষয়ে যিনি অভিজ্ঞ, তখন কোনো ব্যক্তি মানে নিজের উদ্যোগে যখন আদালতকে হেল্প করে বা সহায়তা করে, তখন তাকে বলা হয় অ্যামিকাস কিউরি, মানে আদালতের বন্ধু। নিচের উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি? আচ্ছা, এটা তৎকালীন সময়ের আসল প্রশ্ন, এখন এটা অপ্রাসঙ্গিক। তো আমরা জানি এখানে কারাগারের রোজনামচা লিখেছেন, অশান্ত আত্মজীবনীও লিখেছেন, কারাগারের চিঠি নামে তিনি কোনো বই লেখেননি, রাইট। তার মানে অ্যান্সার হচ্ছে সি। সার্পেন্ট অফ দ্য নাইল, এটাও একটা বেসিক জিকে। সার্পেন্ট অফ দ্য নাইল বলা হয় ক্লিওপেট্রাকে, না ক্লিওপেট্রা, মিশরের রানী ক্লিওপেট্রা নাকি। এলাম দেখলাম জয় করলাম, এটাও একটা বেসিক দিকে। এলাম দেখলাম জয় করলাম, এটা মূলত জুলিয়াস সিজারের একটা বিখ্যাত উক্তি। স্বাধীন বাংলা ফুটবল দলের আচ্ছা বাংলাদেশের স্বাধীন বাংলা ফুটবল যে টিম ছিল, সেই টিমের ক্যাপ্টেন ছিল মূলত জাকারিয়া পিন্টু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত? এটাও একটা সাম্প্রতিক কোশ্চেন ছিল তৎকালীন সময়। বর্তমানে এর নাম হচ্ছে কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বর্তমানে কি কর্ণফুলী টানেল। তো তার দৈর্ঘ্য হচ্ছে 3.32। আচ্ছা, এখন দেখো কারাবর্গী নামে পরিচিত, এটাও আসলে একটা মৌলিক জিকে, হ্যাঁ কারাবর্গী নামে পরিচিত মারাঠিরা, হ্যাঁ মারাঠিরা, ঠিক আছে মারাঠি। তারপরে কোন দেশ 2020 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে? এটা ছিল তৎকালীন নরওয়ে ছিল, হ্যাঁ নরওয়ে। 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি? বিশ্ব পর্যটন রাজধানী ছিল তুরস্কের ইস্তাম্বুল, কিন্তু বর্তমানে কিন্তু ইরানের ইস্পাহান শহর বর্তমানে, হ্যাঁ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? জাগ্রত চৌরঙ্গী, আমরা জানি এটা হলো আব্দুর রাজ্জাকের একটি শিল্পকর্ম এবং এটা ছিল গাজীপুরে অবস্থিত, যার নাম হচ্ছে কিন্তু প্রথম ভাস্কর্য কিন্তু জাগ্রত চৌরঙ্গী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? আমরা জানি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কি? মহেশখালী। এই ছিল আজকের প্রশ্ন সমাধান 2023 অর্থাৎ 2023-24 সেশনের, অর্থাৎ 2024 সালে অনুষ্ঠিত যে মানবিকের ভর্তি পরীক্ষার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিকের প্রশ্ন, সেটা আমরা সমাধান করলাম।